আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহ পাকের মেহেরবানিতে সকলেই ভালো আছে। আজকে আমি তোমাদের সাথে প্রিন্সিপালস অফ ফিনান্স সাবজেক্টের প্রথম অধ্যায়ের ইন্ট্রোডাকশন টু প্রিন্সিপালস অফ ফিনান্সেস চ্যাপ্টার থেকে অষ্টম ক্লাসে গুরুত্বপূর্ণ দুটো কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথমেই আলোচনা করব হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট ডিসিশন টু বি টেকেন বাই দ্য ফিনান্সিয়াল ম্যানেজার। একজন ফিনান্সিয়াল ম্যানেজার সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানে কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই এজেন্সি কনফ্লিক্ট বা এজেন্সি প্রবলেম। সাধারণত যে এজেন্সির মধ্যে যে দ্বন্দ্বগুলো হয়ে থাকে সেই দ্বন্দ্বগুলো কি সেই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেনি, তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে আমার সাথে কানেক্ট করতে পারো, যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো অতি সহজেই পেতে পারো। আমি সাধারণত ফিনান্স এবং অ্যাকাউন্টিং রিলেটেড লেকচার বানাই। যারা ফিনান্স এবং অ্যাকাউন্টিং শিখতে চাও তারা আমার সাথে কানেক্টেড থাকতে পারো। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, সেটা হচ্ছে হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট ডিসিশন টু বি টেকেন বাই এ ফিনান্সিয়াল ম্যানেজার, এক্সপ্লেইন। এটা ফিনান্সিয়াল ম্যানেজার যে সাধারণত কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ব্যবসা প্রতিষ্ঠানে নিতে হয় সেই সিদ্ধান্তগুলো নিয়ে আমরা আলোচনা করব। ফিনান্সিয়াল ম্যানেজার যিনি থাকেন উনি সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানের অর্থায়নের ব্যাপারে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে। এই সিদ্ধান্তগুলো সাধারণত তিন ভাগে বিভক্ত করছি আমরা। এটা হলো ইনভেস্টমেন্ট ডিসিশন, আর হচ্ছে তোমার ফিনান্সিয়াল ডিসিশন, আর হচ্ছে ডিভিডেন্ড ডিসিশন। ইনভেস্টমেন্ট ডিসিশন তো আমরা জানি বিনিয়োগ সিদ্ধান্ত। এই বিনিয়োগ সিদ্ধান্তগুলা বলতে কোথায় কোথায় বিনিয়োগ করতে হবে, কত টাকা বিনিয়োগ করতে হবে, সেটা তোমার সিদ্ধান্ত নেবে এই ফিনান্সিয়াল ম্যানেজার যিনি থাকেন। এরপরে সিদ্ধান্ত ফিনান্সিয়াল ডিসিশন বা অর্থায়নের সিদ্ধান্ত। তারপরে আছে তোমার ফিনান্সিয়াল বা আর্থিক সিদ্ধান্ত। এরপরে আছে ডিভিডেন্ড ডিসিশন, অর্থ বছর শেষে কি পরিমাণ লভ্যাংশ দিতে হবে, তারপরে পেইড ডিভিডেন্ড কত হবে, ইন্টারিম ডিভিডেন্ড কত হবে, প্রপোজ ডিভিডেন্ড কত হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়েও ডিভিডেন্ড ডিসিশন এই তিন নম্বর ডিসিশন নিয়ে থাকে ফিনান্সিয়াল ম্যানেজার। এখানে তিনটারই সম্পর্কে ডিটেইল আমরা একটু শিখবো। দেখো, প্রথমে আমরা শিখবো ইনভেস্টমেন্ট ডিসিশন। প্রথমে আমরা দেখি ইনভেস্টমেন্ট ডিসিশন। ইনভেস্টমেন্ট ডিসিশন তো আমরা দেখলাম সেটা হলো বিনিয়োগ সিদ্ধান্ত, যে ইন অর্ডার টু estimate and arrange for cash requirement of any enterprise। তার মানে এই ক্ষেত্রে কোনো উদ্যোগের প্রথম প্রয়োজনীয়তা হচ্ছে অনুমান এবং ব্যবস্থা করা, অনুমান মানে এই যে এস্টিমেট করা, অনুমান করা এবং ব্যবস্থা করা, অ্যারেঞ্জ করা কি প্রয়োজনীয় ওই ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় ক্যাশ রিকোয়ারমেন্ট অফ এনি এন্টারপ্রাইজ। যে কোনো এন্টারপ্রাইজের মধ্যে কি পরিমাণ ক্যাশ লাগবে এই ক্যাশ গুলা তারা কি করে এস্টিমেট করে এবং অ্যারেঞ্জ করে থাকে। এছাড়াও আরো আছে যে ইট ইজ ভেরি নেসেসারি টু ডিসাইড হাউ মাচ ক্যাশ উইল বি ইনভেস্টেড ইন ফিক্সড নন ক্যাশ মানে ফিক্সড অ্যাসেট। তারপর হচ্ছে হাউ মাচ ইন শর্ট টার্ম current asset and investment in asset can be categories into two ways. দেখো, আমরা যেটা বলতেছিলাম যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কি পরিমাণ নগদ অর্থ ফিক্সড অ্যাসেটের মধ্যে ইউজ করবে, আবার কি পরিমাণ নগদ অর্থ শর্ট টার্ম বা কারেন্ট অ্যাসেটের মধ্যে বিনিয়োগ করবে, এটাও সিদ্ধান্ত নিবে কে এই ফিনান্সিয়াল ম্যানেজার যিনি আছেন। এরপর আছে ইনভেস্টমেন্ট ইজ অ্যাসেট ক্যান বি ক্যাটাগরিজ টু টু ওয়েজ। দুই ক্যাটাগরির মাধ্যমে এটা হলো ইনভেস্ট করা যাইতে পারে। এক নম্বরে ইনভেস্টমেন্ট হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, আরেকটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট হচ্ছে সাধারণত ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য যে চলতি মূলধনটা দরকার হয় সেটাকে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বলে থাকি। এটা লিকুইড মানি বলতে পারো। আরেকটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং বা মূলধন বাজেটিং। মূলধন বাজেটের মধ্যে এটা হলো বিভিন্ন প্রজেক্ট ডিসিশনের মধ্যে যে প্রজেক্ট গুলা বিনিয়োগ করা হয়, কোন প্রজেক্টে কত টাকা বিনিয়োগ হবে, কত টাকার প্রজেক্ট নিতে হবে, এই প্রজেক্টটা এই ক্যাপিটাল বাজেটিং এর মাধ্যমে আমরা নির্ধারণ করে থাকি।
তাহলে এই ইনভেস্টমেন্ট ডিসিশন হচ্ছে আমার এই কয়েকটা জিনিস। যে প্রথম আমি আবার একটু হাইলাইটস করি, ইনভেস্টমেন্ট ডিসিশনের মূল যে কথা সেটা হলো, প্রথম কাজ হলো এস্টিমেট করা, কি পরিমাণ টাকা লাগবে, যে ক্যাশ রিকোয়ারমেন্ট কি পরিমাণ টাকা লাগবে সেটা এস্টিমেট করা এবং অ্যারেঞ্জ করা, এটাকে সংগ্রহ করা। তারপরে হচ্ছে ইট ইজ ভেরি নেসেসারি হচ্ছে টু ডিসাইড হাউ মাচ ক্যাশ উইল বি ইনভেস্টেড ইন ফিক্সড, কি পরিমাণ ফিক্সডে বিনিয়োগ করবে ফিক্সড অ্যাসেটে, এবং হাউ মাচ ইন শর্ট টার্ম অর কারেন্ট অ্যাসেট, এবং কি পরিমাণ অর্থ কারেন্ট অ্যাসেটে বিনিয়োগ করবে। এই ক্ষেত্রে দেখো নিচে আমার যে দুইটা পার্ট আছে, এই দুইটা পার্টই, এটা হচ্ছে কারেন্ট অ্যাসেটের জন্য, এটা হচ্ছে তোমার ফিক্সড অ্যাসেটের জন্য। উপরে যেরকম দুইটার কথা উল্লেখ করা আছে, এই দুইটা ভাগ করছে, এটা হলো কারেন্ট অ্যাসেট, এটা হলো ফিক্সড অ্যাসেট। এই সমস্ত বিষয়গুলো আমরা সাধারণত ইনভেস্টমেন্ট ডিসিশনের ক্ষেত্রে নিয়ে থাকি। এ পর্যন্ত বুঝছো তোমরা? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এরপরে ফিনান্সিয়াল ডিসিশন। খেয়াল করো, মানে আর্থিক সিদ্ধান্ত, যে সমস্ত আর্থিক সিদ্ধান্তগুলো সাধারণত ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে থাকে, সেগুলোর মধ্যে একটা হচ্ছে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন অফ ফিনান্সিয়াল ডিসিশন ফিনান্সিয়াল ম্যানেজার ইজ টু বি আইডেন্টিফাই দ্য রিকোয়ারমেন্ট and source of finance to attain the desired project। তার মানে এই জায়গায় কোন আর্থিক পরিচালকের দ্বিতীয় সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজটি হলো কাঙ্ক্ষিত প্রকল্পটি অর্জনের জন্য অর্থের প্রয়োজনীয়তা এবং উৎসগুলি শনাক্ত করা। আসলে অর্থ, কি পরিমাণ অর্থ প্রয়োজন এবং কোন কোন উৎস থেকে বা কোন সোর্স থেকে টাকাটা সংগ্রহ করবে সেটাও নির্ধারণ করা। এরপরে উইদিন দিস financial better mix, debt or equity must be made। এই ক্ষেত্রে সাধারণত এই অর্থায়নের মধ্যে ঋণ এবং ইকুইটি আরো ভালো মিশ্রণ করা উচিত। কি পরিমাণ ঋণ হবে, কি পরিমাণ শেয়ার হবে, এটার একটা সমন্বয় ভালোভাবে করতে হবে। এরপরে আছে তোমার যে ফিনান্সিয়াল ম্যানেজার উইল চুজ দ্যাট অপটিমাল মিক্সড হোয়ার কস্ট অফ ক্যাপিটাল ইজ লো। তার মানে এই ক্ষেত্রে যেটা বলতে চাচ্ছে যে আর্থিক পরিচালনাকারী যারা থাকেন সেই অনুকূল মিশ্রণগুলা তারা চুজ করবে, পছন্দ করবে, যেখানে মূলধন ব্যয় কম হবে। এই যে কস্ট অফ ক্যাপিটাল ইজ লো, যে প্রজেক্টের মধ্যে তার খরচটা কম হবে, কস্ট অফ ক্যাপিটাল কম হবে, সে সমস্ত প্রজেক্ট গুলো সাধারণত তারা গ্রহণ করবে। এরপরে দেখো ডিভিডেন্ড ডিসিশন, মানে লভ্যাংশ সিদ্ধান্ত। এক্ষেত্রে লভ্যাংশ সিদ্ধান্তের মধ্যে হাউ টু অ্যালোকেট দ্য নেট প্রফিট প্রথমেই অফ দ্য ফার্ম এন্ড অ্যানাদার ফাংশন এরিয়া অফ দ্য ফিনান্সিয়াল ম্যানেজার। তো এই ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ বলছে যে ফার্মের নিট মুনাফা কিভাবে বরাদ্দ করা যায়, তা হলো আর্থিক পরিচালকদের আরো একটি প্রয়োজনীয় বা কার্যকরী একটা সিদ্ধান্ত। যে এই প্রফিটটা হইলো, নিট প্রফিট হইলো, তো অ্যালোকেট করবো কিভাবে? ওই যে আগে যে আমরা স্কুলের মধ্যে পড়লাম অ্যালোকেটের মধ্যে কিছু আমরা কি করি, ওই প্রফিট হিসেবে গ্রহণ করি, কিছু আবার ডিভিডেন্ড হিসেবে দেই, আবার কিছু মনে করো যে রিটেন আর্নিং হিসেবে রেখে দেই বা রিজার্ভ হিসেবে রেখে দিই। এই জন্য লিখছে আফটার পেইং অল ট্যাক্স, যে যখন আমরা ট্যাক্স পরিশোধ করবো, ট্যাক্স পরিশোধ করার পরে দ্য অ্যাভেলেবল নিট প্রফিট থাকবে অফ দ্য ফার্ম ক্যান বি অ্যালোকেটেড। এই অ্যালোকেটেডটা আমরা বিভিন্ন ভাবেই করতে পারি। সাধারণত কোম্পানির পলিসি অনুযায়ী করে যে কিছু অংশ ডিভিডেন্ড আকারে দেয়, আর কিছু অংশ রিটেন আর্নিং হিসেবে কোম্পানিতে রিইনভেস্ট হিসেবে রেখে দেয়, আর কিছু অংশ রিজার্ভ হিসেবে রাখে। তাহলে সাধারণত আমরা যে নিট প্রফিটটা হয়, ট্যাক্স পেইড করার পরে যে নিট প্রফিটটা হয়, এই নিট প্রফিটটা সাধারণত 3 ভাগে আমরা অ্যালোকেট করতে পারি। কয় ভাগে অ্যালোকেট করতে পারি? 3 ভাগে। এক নম্বর হচ্ছে আমরা কি পরিমাণ ডিভিডেন্ড দিলাম, লভ্যাংশ প্রদান করলাম শেয়ার হোল্ডারদের মধ্যে, আর 2 নম্বর হচ্ছে কি পরিমাণ কি বলে রিটেন আর্নিং হিসেবে রাখলাম, আর 3 নম্বর হচ্ছে আমাদের রিজার্ভ হিসেবে কিছু রাখা হয়। এইভাবে আমরা সাধারণত অ্যালোকেশন করে থাকি। এই ছিল আমাদের কি ইম্পর্টেন্ট ডিসিশন টু বি টেকেন বাই দ্য ফিনান্সিয়াল ম্যানেজার। ফিনান্সিয়াল ম্যানেজার যিনি থাকেন তারা সাধারণত এই গুরুত্বপূর্ণ 3টা সিদ্ধান্তই কোম্পানিতে নিয়ে থাকে। তো এই সিদ্ধান্তগুলো সম্পর্কে আমরা একটু শিখলাম। এখন আমরা আরেকটা কোশ্চেন আলোচনা করব, এটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। দেখো, সেটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই এজেন্সি কনফ্লিক্ট অর প্রবলেম। এজেন্সি
বা এজেন্সি মানে একটা প্রতিষ্ঠানকে বোঝানো হয়, যে এজেন্সি কনফ্লিক্ট অথবা প্রবলেম। কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব, প্রবলেম মানে সমস্যা। তো এজেন্সি কনফ্লিক্ট, এজেন্সি দ্বন্দ্ব বা এজেন্সি সমস্যাগুলা কি কি সেটা আমরা একটু দেখবো। Agency theories is a branch of economic relating to the behavior, principle and their agent. তার মানে এই ক্ষেত্রে এজেন্সি তথ্য হচ্ছে নীতি ও তাদের এজেন্টদের আচরণ সম্পর্কিত অর্থনীতির একটি শাখা, মানে অর্থনীতির একটি শাখা। এই এজেন্সি কনফ্লিক্ট যেটা আছে, এজেন্সি থিওরি যেটা আছে, এটা হচ্ছে ইকোনমিক ইকোনমিক এজেন্সি, অর্থনীতির একটি শাখা। আচ্ছা, এরপরে অ্যাকর্ডিং টু ব্রিংহাম, এই এজেন্সি সংজ্ঞা হিসেবে তারা এজেন্সি প্রবলেম হিসেবে একটা সংজ্ঞা দিছে। অ্যাকর্ডিং টু ব্রিংহাম, যে an agency problem is potential conflict, potential বলতে আমরা জানি সম্ভাব্য দ্বন্দ্ব of interested that can be raised between potential and agent, principal and agent, দুইয়ের মধ্যে যে দ্বন্দ্বগুলা। তার মানে একটি এজেন্সি সমস্যা হলো সম্ভাব্য স্বার্থের দ্বন্দ্ব যা একটি প্রধান এবং এজেন্টের মধ্যে দেখা যেতে পারে। তার মানে এই প্রিন্সিপাল বলতে এই জায়গায় মালিক পক্ষকে বোঝানো হয়েছে, কোম্পানির বা মালিককে বোঝানো হয়েছে। আর এজেন্সি বলতে একটা এজেন্সি তো বুঝোই, একটা থার্ড পার্টি, এই থার্ড পার্টিকে বোঝানো হয়েছে। এই দুইয়ের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়, ওই দ্বন্দ্বকেই আমরা কি বলতে পারি, এজেন্সি প্রবলেম বা এজেন্সি কনফ্লিক্ট বলতে পারি। এছাড়াও আরেকটা সংজ্ঞা আছে তোমার এই ক্ষেত্রে, এল জে গিটম্যান একটা সংজ্ঞা দিছে এজেন্সি প্রবলেম সম্পর্কে। লিখছে যে এজেন্সি প্রবলেম ইজ দ্য লাইকলিহুড দ্যাট ম্যানেজার মে প্লেস পার্সোনাল গোল ahead the corporate goal। তার মানে এই ক্ষেত্রে যেটা বলছে, এজেন্সি সমস্যা হলো সম্ভাবনা যে ম্যানেজাররা কর্পোরেটের লক্ষ্যগুলির চেয়ে ব্যক্তিগত লক্ষ্য রাখতে পারে। তার মানে একটা কর্পোরেট গোল থাকে, আবার একটা পার্সোনাল গোল থাকে। এই দুই গোলের মধ্যে যদি একটা দ্বন্দ্ব তৈরি হয়, ওই দ্বন্দ্বটাকেই আমরা কি বলবো, এজেন্সি প্রবলেম বা এজেন্সি কনফ্লিক্ট বলবো। কনফ্লিক্ট অথবা প্রবলেম। কনফ্লিক্ট যদি আমরা বলি সেটা হলো দ্বন্দ্ব, আর প্রবলেম যদি আমরা বলি সেটা হচ্ছে সমস্যা। সুতরাং আমরা এটাকে আর একটু ডিটেইলে বলতে পারি যে so agency theories is related to the behavior to interested parties of the firm, like conflict between the stockholder and manager। দেখো কি কি কার কার সাথে দ্বন্দ্ব হতে পারে, যেটা লিখছে যে সুতরাং এজেন্সি তথ্যটি ফার্মের দুইটি আগ্রহী পক্ষের আচরণের সাথে সম্পর্কিত। একটা হলো দুইটা পক্ষের সাথে সম্পর্কিত থাকবে। এর মধ্যে একটা পক্ষ বলছে যে লাইক কনফ্লিক্ট বিটুইন শেয়ার হোল্ডার এন্ড ম্যানেজার, এই ক্ষেত্রে যেমন শেয়ার হোল্ডার এবং ম্যানেজারদের মধ্যে দ্বন্দ্ব হতে পারে। অথবা কনফ্লিক্ট বিটুইন স্টক হোল্ডার এন্ড ক্রেডিটর্স, স্টক হোল্ডার বা ক্রেডিটর্স বলতে আমরা পাওনাদারকে বুঝিয়ে থাকি। এরপরে কনফ্লিক্ট বিটুইন ওনার্স এন্ড দেয়ার পার্টিস, মালিক পক্ষ এবং তাদের যে পার্টি আছে এদের মধ্যে কিছু দ্বন্দ্ব হতে পারে। এরপর ফ্রম দিস কনফ্লিক্ট of owner and personal goal arise that has been called agency problem। সো মালিক এবং ব্যক্তিগত লক্ষ্যগুলির এই দ্বন্দ্বগুলি থেকে উদ্ভূত হয়, যাকে আমরা এজেন্সি প্রবলেম বলে থাকি। এটাকে আমরা যদি নিজের ভাষায়, এই টার্মটা তোমাদের জন্য একটা নতুন টার্ম, আমি যদি নিজের ভাষায় একটা বলি, যে ব্যবসা প্রতিষ্ঠানে সাধারণত মালিক পক্ষের সাথে শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব হইতে পারে, এটাও একটা কি এজেন্সি প্রবলেম বা এজেন্সি কনফ্লিক্ট। তারপরে পাওনাদারদের সাথে মালিকদের সাথে হইতে পারে, তারপরে মালিকদের সাথে ম্যানেজারদের মধ্যে হইতে পারে, পটেনশিয়াল ক্লায়েন্টের সাথে বর্তমান ক্লায়েন্টের সাথে হইতে পারে। এই সমস্ত বিষয়গুলা যে দুইটা পক্ষের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়, ওই দ্বন্দ্বগুলোকে আমরা এজেন্সি কনফ্লিক্ট বা প্রবলেম বলে থাকি। বুঝতে পারছো কি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আজকে এই পর্যন্তই থাক।